একাত্ত সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। বরাবরের মতে আমরা খবর এবং খবরের পেছনে খবর নিয়ে অনুষ্ঠানে কথা বলতে চাই, কথা বলে থাকি। এরই মধ্যে আমরা দেখছি যে রাজনীতির মাঠে নানা রকম সমীকরণ এখন উঠে আসছে। এরই মধ্যে আমরা দেখছি যে জাতীয় পার্টি অনেকগুলো জোট নিয়ে এবং দল নিয়ে নতুন একটি জোট, সম্মিলিত জাতীয় জোট গঠন করেছেন এবং বলা হচ্ছে যে মন্ত্রিসভা থেকেও হয়তো তারা বেরিয়ে আসতে পারেন। একই সঙ্গে আগামী বুধবার বিএনপির পক্ষ থেকে ভিশন 2030 ঘোষণা করবার কথা আমরা শুনেছি। আওয়ামী লীগও এরই মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু করেছে। দেশ জুড়ে নানা রকম সভা সমাবেশ তাদের চলছে। আজকেও আমরা দেখেছি যে দলটির সংসদ সদস্যরা তারা সোশ্যাল মিডিয়াতে কেমন করে ক্যাম্পেইন করবে তাই নিয়ে আজকে একটি কর্মশালা শুরু হয়েছে। ফলে নানা রকম তৎপরতার মধ্যে দিয়ে রাজনীতির মাঠের সত্যিকার অবস্থা এই মুহূর্তে কি, কার কি ভাবনা, সেসব নিয়ে আজকে আমাদের এই আলোচনা। এবং আলোচনায় আজকে আমরা পেয়েছি কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। অনেক ধন্যবাদ আপনাকে এই আলোচনায় যোগ দিতে পারার জন্য। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সাবেক মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় যোগ দিতে পারার জন্য। আমিনুল ইসলাম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, অনেক ধন্যবাদ আপনাকেও। অনেকদিন পর দেখা হলো আপনার সঙ্গে আমিন ভাই। এবং এই সঙ্গে যারা দর্শক যারা আছেন, আপনারা তো আছেনই, আমাদের সেটের নম্বর আমি জানি আপনাদের এর মধ্যে অনেকে একেবারে মুখস্থ। নিশ্চয়ই আমাদের প্রসঙ্গে আপনার মত আমরা পাবো, সেই আশা রেখে আমার মনে হয় আমরা সময় বাঁচাই, আমরা আলোচনা সরাসরি শুরু করি। কাজী ফিরোজ রশিদ এমপি, আপনাকে দিয়ে বোধহয় আলোচনা আমরা সূত্রপাত ঘটাতে পারি কিনা। যে জোট, সম্মিলিত জাতীয় জোট যেটি ঘোষিত হয়েছে, তার মানে কি এই যে তাহলে মহাজোটে আপনারা নেই? আমরা তো কখনো মহাজোটে যাইনি। আচ্ছা, এখনো নেই, অতীত ছিলাম না। আচ্ছা, এই নির্বাচনে আমরা আলাদা নির্বাচন করেছি বিরোধী দল হিসেবে। এখন হচ্ছে সরকারে থাকার তাহলে ইয়েটা কি? সেটা হলো অন্য প্রশ্ন। আমরা সরকারে কেন আছি না আছি সেটা বলছি, সরকারে থাকার আমরা মহাজোট নাই না। আচ্ছা, ওনাদের আওয়ামী লীগের 14 দলীয় জোট রাষ্ট্রীয় ক্ষমতা আছে। জাতীয় পার্টিটা আলাদা হবে। আমরা আমাদের লাঙ্গল দিয়ে নির্বাচন করেছি এবং আমরা বিরোধী দল হিসেবে সংসদে আছি। আমাদের 3 জন মন্ত্রী আছে, একজন ক্যাবিনেট মিনিস্টার আছে আর 2 জন প্রতিমন্ত্রী আছেন। এটা হলো ভিন্ন কথা, তাই নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে। এখন হচ্ছে ভোটের রাজনীতি, কারণ প্রত্যেকটা রাজনীতি দলেরই একটি লক্ষ্য থেকে 5 বছর পর পর একটি ভোট করতে হবে। শুধুমাত্র আদর্শ ভিত্তিক রাজনীতি দল করলাম, টকশো করে চলে গেলাম, ভোটের সময় আমাদের দেখা নাই, পাত্তা নাই, আমাদের কোনো ভোটার লিস্টের নামও নাই, ঠিকানা নাই, এই সমস্ত দল নিয়ে মানে আমরা তো করি না। আমাদের মূল লক্ষ্য থেকে একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সেই নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া। যে 3টি দল আজকে আমরা এখানে টকশোতে বসেছি, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, এরা রাষ্ট্রীয় ক্ষমতায়। আমরা ছিলাম অতীতে বিএনপিও ছিল, বর্তমানে আওয়ামী লীগ আছে। অতএব নির্বাচনটা আমাদের জন্য মারাত্মক একটি ইস্যু। আমরা মনে করি যে নির্বাচন ছাড়া জনগণের কল্যাণে বা দেশের কল্যাণে কোনো কাজ করা যায় না, নির্বাচিত না হলে, জনগণের ম্যান্ডেট ছাড়া। সেই লক্ষ্যে আপনি লক্ষ্য করেছেন যে এখন জোটের ভোট হচ্ছে, সবাই বড় বড় জোট করতেছে। আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, তারা কিন্তু আলটিমেটলি একটি জোট করেছে। সেই জোটে কত 14 দলীয় জোট আরো বাড়তে পারে। আমাদের বন্ধু নাসিম ভাই বলেছেন যে এই এখন 15 দল আছে, জাসদ 2 ভাগে, তো এটা আরো বাড়তে পারে। এখন এত বড় নৌকা, এত সুন্দর সাজানো নৌকা, এখানে দেখা গেল যে জুতা ছাড়া পাও না ধুয়ে অনেকে লাভ দিয়ে উঠছে, কারণ নৌকাতে উঠতে হবে। আমাদের আবার বিএনপি এখন 20 দল 22 দল তো পারে, 22 দল আছে। তো এই 22 দলের নাম বা 14 দলের নাম বা আমরা যে জোট করব, এতগুলো দলের নাম নিয়ে সবাই চলতে পারে না। কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে যে আমাদের জোটের ভোট হচ্ছে। জোট করে ভোট ছাড়া এখন আর এ দেশে এককভাবে নির্বাচন করে সামনে যাওয়া যায় না। যতগুলো জোট হয়েছে, যে 58টি দল, সেই 58টি দলের কি পরিমাণ ভোট আছে আপনাদের? কোনো এইটা হচ্ছে ভোটের সময় বোঝা যাবে, নির্বাচন আসলে বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে দল গোছানো, এবং সেই দল গোছাতে গিয়ে যে ছোট ছোট ক্ষুদ্র দল, একটি দল
সে যত ক্ষুদ্রই হোক, যারা দল করতে আসে তাদের রাজনীতি করার ইচ্ছা আছে। সেই জন্য আমরা মনে করি যে তাদেরকে আমরা একটি রাজনৈতিক গণ্ডির মধ্যে নিয়ে আসা, এবং আমরা ইসলামিক ভাবাদর্শে যারা বিশ্বাসী, ইসলামী আদর্শে যারা বিশ্বাসী, ভাবনা যারা বেশি, এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছি। এখানে শুধু জামাত ছাড়া আর আমাদের জন্য সবার মুক্ত দরজা। আমরা সবাইকে চেষ্টা করব নির্বাচনের আগে আমাদের একটি মহাজোট করার জন্য। ফলে এই জোটের রাজনৈতিক ম্যানিফেস্টো তাহলে কি দাঁড়াচ্ছে, যে ইসলামী দলগুলো সমূহ যারা আছেন আমাদের, দেখেন আমরা কিন্তু রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছি। আচ্ছা, আমরা ইসলামী আদর্শে বিশ্বাস করি। আমরা শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছি। আমরা হেফাজতকে পানি খাইছি, এটা কোনো মিথ্যে কথা না। তা আপনার টেলিভিশন বারবার দেখেছেন আমরা তো গেঞ্জি পরে যে পানি খাইতেছে, আমরা শশা খাইতেছি, আমরা চেষ্টা করেছি। অতএব আমরা কোনো রাগ ঢাক করে রাজনীতি করি না। ওই রাতে এক রাজনীতি, দিনে এক রাজনীতি, দিন একজনের সাথে বন্ধুত্ব, রাতে আরেকজনের বাসায় যে ভাত খাওয়া, এই সমস্ত। আমরা যেটা করব একদম সোজা সাপটা, আমরা ইসলামিক ভাবধারায় বিশ্বাসী এবং সেইটা নিয়ে আমরা এগোচ্ছি। এবং আমাদের এইখানে আপনি দেখবেন যে কোনো বামপন্থী আমরা আইডিও নেই না। এই কমিউনিস্ট, বামপন্থী, আস্তিক, নাস্তিক, এগুলো আমাদের জায়গা নেই। আমাদের জায়গা একদম সোজা সাপটা, যারা ইসলাম ভাবধারায় বিশ্বাস করে, মাথায় পাগড়ি অথবা টুপি অথবা দাড়ি অথবা না থাক, অথবা তারা মানে তারা ইসলামকে পছন্দ করে, ভালোবাসে, ইভেন হেফাজতে ইসলাম, তাদের প্রতি আমাদের সাংঘাতিক একটি ভালোবাসা আছে, টান আছে। সবাইকে নিয়ে আমরা চেষ্টা করি যে এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য। এবং সেই কারণে আমরা মনে করি যে এই দলগুলো যদি আমরা একত্রিত করতে পারি, তা আমরা একটা মহাশক্তি হিসাবে আগামী নির্বাচনে আবির্ভূত হতে পারবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, শক্তি সব নাকি তার সঙ্গে অন্যান্য প্রসঙ্গ আমরা টেনে আনতে পারবো? বিশেষ করে রাষ্ট্র ধর্ম, যখন একটি নির্দিষ্ট ধর্মের কথা যখন আমরা বলি, তখন অনেকগুলো প্রসঙ্গ সেখানে অবতারণা করতে হয়। তবু আমরা যাই, যারা আলোচক তারাই আলোচনা করুন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনার এই নতুন জোট সম্পর্কে কোনো মন্তব্য আছে কিনা? না, দেখুন, জোট নিয়ে আমার মানে মন্তব্য নেই, কারণ এটা হচ্ছে এক একটা রাজনৈতিক দলের বা অনেকগুলো রাজনৈতিক দলের নিজস্ব স্বাধীনতা। তারা আপনার একসাথে জোটবদ্ধ হতেই পারে, হতে পারে। এটা বিএনপির সাথে হতে পারে, আওয়ামী লীগের সাথে হতে পারে, জাতীয় পার্টির সাথে হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। মানে মূল বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। সেটা হলো যে এই যে প্রবণতা, সামনে নির্বাচনকে কেন্দ্র করে, যেটা মানে ফিরোজ ভাই যেটা পরিষ্কার সোজা সাপটা বললেন যে আমাদের ভোটের দরকার, অতএব এই আদর্শ কথা বলে লাভ নেই। ভোট কিভাবে বেশি ক্যাশ করা যায়, উনি ওনার আদর্শ বলেছেন। না, সেটা ইসলামী আদর্শ বিশ্বাস করেন। আমি ওটা মানে করেছিলাম সেটাই, যে ফিরোজ ভাই তো এখন পুরোপুরি ইসলামী আদর্শে চলে গেছে। তো যাই হোক, তো এখন যে জায়গাটা, যে আদর্শগতভাবে জাতীয় পার্টি এবং ইসলামী দলগুলো যে এটা আমি বিশ্বাস করি না। এখানে পার্থক্য আছে। জাতীয় পার্টিতে যারা আছে তারা তাদের অতীত, তাদের বর্তমান, তারা যে ওভাবে না, কিন্তু ভোটের অঙ্কে দেখা যাচ্ছে যে ইসলামী দলগুলোকে টানার খুব প্রবণতা বাড়ছে। যেমন কয়েকদিন আগে আপনি দেখলেন যে এই মানে সরকার, বর্তমান ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ, যারা দাবি করে যে আমরা ৭২-এর সংবিধানে বিশ্বাসী, যে সংবিধানের সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, সেই ধর্মনিরপেক্ষের আদর্শকে মানে অনেকটা মানে পাশ কাটিয়ে অথবা কিছুটা জলাঞ্জলি দিয়ে এই যে হেফাজতে ইসলামের চাপে পড়ে তারা যে মানে কাজগুলো করে দাবি করলেন যে আমরা এই কওমি মাদ্রাসা এবং এগুলো দিয়েছি, মানে অর্থাৎ তাদের খুশি রাখা, এটা কিন্তু এক ধরনের মানে রাজনীতি বলতে পারেন। এটা ভোটের রাজনীতি হতে পারে, এবং তারা এভাবে টানার চেষ্টা করছেন। আবার এদিকে আপনার জাতীয় পার্টি সমস্ত ইসলামী দল করছেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি হচ্ছে অর্থনীতির নির্যাস। পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। তো যে জোটগুলো সাধারণত গণতান্ত্রিক দেশে হওয়া উচিত বা হয়ে এসছে এতকাল, সেটা হচ্ছে যে রাজনৈতিক আদর্শগতভাবে আমরা এক জায়গায় আসতে পারি, কতটা আসা সম্ভব। অর্থাৎ সকলেই ব্যাপারটি তার মানে এরকম দাঁড়াচ্ছে যে ধর্ম রাজনীতির একটি বড় অনুষঙ্গই এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে মানে সুস্থ রাজনীতির অভাব, এবং সুস্থ রাজনীতির অভাব
এবং সুস্থ জীবনধারা এবং জীবনবোধেরও অভাব। নির্বাচন শুধু তো বিএনপি পরে আসছি, তার এই একই ধরনের ইসলামী দলগুলো তো বিএনপির সঙ্গে ওই একই জোটে তো আছেন। না থাক, সেটা আমি পরে আসছি। যে এখন আমার বক্তব্য হলো যে যখন একটা দেশের রাজনীতি যখন একটা বন্ধাত্বের মাঝে চলে যায়, হ্যাঁ, বন্ধা যুগগুলো আপনি খেয়াল করবেন। যেমন ধরেন আপনার 1201 সাল থেকে 1352 পর্যন্ত আমাদের দেশে একটা বন্ধা যুগ গেছে। তার 1701 সাল থেকে 1801 সাল পর্যন্ত নবজাগরণ শুরু হওয়ার আগ পর্যন্ত তখন একটা বন্ধা যুগ ছিল। তখন যে খিস্তি, কেউর, কবিগান, অমুক তমুক, কোনো সুস্থ সংস্কৃতি নাই, সুস্থ ইয়ে নেই, কারণ তখন সময়টাই ছিল এটা একটা অন্ধকার যুগের মতো। আজকে আমরা একটা অন্ধকার যুগের মাঝ দিয়ে কিন্তু যাচ্ছি। কারণ আমি আগেই বললাম যে অর্থনীতি, রাজনীতি হচ্ছে অর্থনীতি নির্যাস। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা হচ্ছে, আমরা খানিকটা যদি ফ্লোর আমরা দিতে পারি, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা হচ্ছে যে লুটেরা পুঁজির শাসন চলছে সারা দেশে, শুধু লুটপাট, চারিদিকে শুধু লুটপাট। ঢুকে গেলাম এই প্রসঙ্গে, আমরা একটু খানিকটা পরে যদি আসি। লুটপাট প্রসঙ্গ আপনি বলছেন, আমরা শুনছি, আমরা এই প্রসঙ্গ খানিকটা পরে থেকে যদি আমরা যে ইসলামী বা ধর্ম ভিত্তিক দলগুলোকে নিয়ে যে জোট গঠন হচ্ছে, তাই নিয়ে আওয়ামী লীগের কি ভাবনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক যারা দেশ এবং প্রবাসী দেখছেন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি চমৎকার একটা টপিকস নির্ধারণ করেছি আজকে আলোচনার জন্য। জোটের রাজনীতি কিন্তু বাংলাদেশে এই প্রথম নয়। ৫৪ সাল থেকে জোটের নির্বাচন রাজনীতি চলে আসছে এবং শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশেও জোটের রাজনীতি হয়ে আসছে। মহাজোট প্রসঙ্গে যেটি আমরা অনুষ্ঠান শুরু করলাম, সেখানে যে অংশটি যেভাবে করে আমরা জাতীয় পার্টির কাছ থেকে যে মতটি পেলাম, আপনিও সেটা তাই মনে করেন মহাজোটে নেই জাতীয় পার্টি? আসলে আমি ফিরোজ ভাইয়ের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলি, ফিরোজ ভাই যিনি নেতা, প্রেসিডেন্ট এরশাদ সাহেব, ওনার কোন কথাটি যে সত্য বা সঠিক এটা কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের কোনো ব্যক্তির পক্ষে নির্ধারণ করা সম্ভব। আচ্ছা, কারণ উনি এর আগেও অনেকবার বলেছেন মহাজোটে থাকবেন না, নির্বাচনে আসবেন না, কিন্তু দেখা গেছে অনেক কিছু করেন। সেটা ওনাকে নিয়ে আসলে আমি ওটা কোনো কমেন্ট করতে চাই না, এটা ওনাদের দলীয় বিষয় এবং সেটা তাদের এই রাজনীতিটা বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে যে ওদের রাজনৈতিক ভবিষ্যৎ কি। বাট জোটের যে বিষয়টা আপনি বলছেন, আমি বলছি যে মহাজোট যদি না থাকে, আমি ক্লিয়ার করি, মহাজোটটা আমরা কখন, মহাজোট এর আগে ইলেকশন হয়েছিল, মহাজোটটা হয়েছিল 2005-এর দিকে যখন বিএনপির পতনের সময়ে এরশাদ সহ ডক্টর কামাল হোসেন সবাই ধারাবাহিকতা পল্টন ময়দানে এসে ঘোষণা করেছেন গত নির্বাচনে মন্ত্রিত্ব গ্রহণ করা একটি সরকারের সঙ্গে সেটি একটি ঐক্যরই ফলাফল। এটা আমি বলি, যেমন আপনি ধরুন মালয়েশিয়ার রাজনীতি, এখন সেই নামটিকে আপনি মহাজোট না বললে না বলতে পারেন। আপনি মালয়েশিয়ার রাজনীতির দিকে যদি তাকান, আমরা দেখবো যে ওখানে স্বাধীনতার পর থেকে ওদের স্বাধীনতার পক্ষের শক্তিগুলো একটা জোট সম্মিলিতভাবে দেশটা শাসন করে আসছে। ওই দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের যারা বাংলাদেশের রাজনীতি করে, যেমন আমরা 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমরা বিএনপিকে প্রস্তাব দিয়েছিলাম স্পিকার পদ গ্রহণ করার জন্য এবং কয়েকটি মন্ত্রিত্ব গ্রহণ করার জন্য, কারণ আমাদের টার্গেট ছিল বাংলাদেশের সমস্ত জনশক্তিটাকে কাজে লাগিয়ে দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য। যদিও তারা সেটা তখন গ্রহণ করেনি। আর আপনি যে বিষয়টা অবতারণা করেছেন যে ইসলামী জোটের রাজনীতি, আপনি যদি বাংলাদেশের সৃষ্টির আগেও যান, আপনি দেখবেন যে বরাবরই এই অঞ্চলে, শুধু এই অঞ্চলে, এটা আসলে সম্ভবত বিশ্ব রাজনীতির বাস্তবতা হচ্ছে এই পশ্চাৎপদ জায়গাগুলোতে ধর্মকে বারবার রাজনীতির হাতের হিসাবে টেনে আনা হয়েছে, এখনো হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে। যেমন নিতাইদা যে কথাটি বললেন যে আমরা হেফাজতকে নিয়ে একটা রাজনীতি করছি, আসলে হেফাজতকে নিয়ে আমি যেটা মনে করি, হেফাজত কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। ওরা কখনো বলেনি যে আমরা একটা রাজনৈতিক দল অথবা আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। তবে ওদের ইসলামী শক্তিটাকে 2012 সালের 5 মে বা এর আগে পরে বিএনপি এবং জামাত জোট কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের একটা কার্যকর একটা ভূমিকা রাখতে ওরা চেষ্টা করেছিল। যে কারণে আমরা দেখেছিলাম যখন হেফাজত শাপলা চত্বরে গিয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে তৎকালীন বিএনপি, বর্তমান বিএনপি নেত্রী বলেছিলেন যে সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ যাবে না। ওদের যে পোলাও টোলাও পাঠানো সহ অনেক কিছু আমরা দেখেছিলাম। জাতীয় পার্টি পানি এবং ফিরোজ ভাই তো অকপটে স্বীকার করলেন যে আমরা পানি এবং শশা দিয়েছি, আমরা চেষ্টা করেছি। প্রশ্ন করছি কি, এইটা কি ইসলামের সেবা করার জন্য দিয়েছে, নাকি ওই শক্তিটাকে কাজে লাগিয়ে মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে ক্ষমতা যাওয়ার জন্য করা হয়েছে? কারণ আমি বলি, ইসলামটা কিন্তু লোক দেখানো কোনো বিষয় না। ইসলামটা শুধু লোক দেখানো বিষয় না। আপনার মানে আপনার কেন মনে হচ্ছে জাতীয় পার্টি নেতৃত্বে যারা আছেন তারা কেন মনে হচ্ছে লোক দেখানো, এই শব্দটি আপনি কেন বলছেন? না, এটা বলছি কেন,
আপনি কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, সেই সমস্ত মুসাল্লিদের ধ্বংস অনিবার্য যারা এটা মানুষকে দেখানোর জন্য করে। অর্থাৎ আপনি নামাজটাও মানুষকে দেখার জন্য করতে পারবেন না, এটা আপনার আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের জায়গা থেকেই করতে হবে। কিন্তু যখন আমি যেমন অকপটে ফিরোজ ভাই স্বীকার করলেন যে আমরা ওদের রাজিদের কাজে লাগানোর জন্য ওদের শসা এবং পানি খাইয়েছি, তার মানে এটা কিন্তু লোকদের, এটা কিন্তু ইসলামের প্রেমের কারণে না, অথবা ওরা যে সমর্থন দিচ্ছে। হ্যাঁ ওরা এবং আমি বলি আপনি খেয়াল করেছেন 34টি ইসলামী দল, ইসলামী মহাজোট আছেন এবং তারা হচ্ছে এখন যুক্ত হয়েছেন 58টি দল পুরো জাতীয়। আমি ওইটাই বলছি আসলে বাংলাদেশে আমি যেটা বলেছি আগেও এই ধর্মটাকে, যেহেতু আমাদের দেশে শতকরা 90%-এর বেশি মানুষ মুসলমান, ধর্মটা ইসলাম, এইটাকে যদি আমরা মানুষকে সামনে নিয়ে এসে তাহলে কিন্তু হিপোক্রেসিটা সহজে করা যায়। আমরা কি জাতীয় পার্টিকে সত্যি আবেগটাকে সহজে করা যায়। আর নেতাজি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ হেফাজতকে নিয়ে ও রাজনীতি করার চেষ্টা করছে, এটা অবশ্যই না। আমি একেবারে খুব বিনয়ের সাথে বলি এবং খুব স্পষ্ট ভাষায় বলি, হেফাজতকে নিয়ে, হেফাজত যেহেতু নিজেরাই কোনো রাজনৈতিক দল করে না, এবং হেফাজতের যিনি বর্তমান প্রধান আল্লামা শফি সাহেব, উনি কিন্তু প্রকাশ্যে অনেকবার বলেছেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর আচার আচরণে ইসলামে লেবাসের যেটুকু দেখা যায় সেটা আর কারো ক্ষেত্রে দেখা যায় না। আমি বলছি এই কথাটা এই কারণে বললাম, ওনার যদি কোনো রাজনৈতিক ভিশন থাকতো, উনি একজন দলীয় প্রধান বা একটা সরকার প্রধান সম্পর্কে এই ধরনের কথা বলতেন না। হ্যাঁ, হেফাজতের কিছু অবজারভেশন ছিল, সেগুলো হচ্ছে পাঠ্যপুস্তকে ইসলাম ধর্মের সেন্টিমেন্ট বিরোধী কিছু বিষয় এসেছিল, ওগুলো নিয়ে তাদের বিষয় ছিল। যেমন আপনার আমাদের হাইকোর্টের সামনে যেই গ্রিক দেবীর মূর্তিটা বসানো হয়েছে সেটা নিয়ে কিছু অবজারভেশন ছিল। কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে এই স্ট্যাচুটি এখানে কারা বসিয়েছে আমি জানিও না, আর যদি বসানোই হয় তাহলে সেটা অবিকল গ্রিক মূর্তির আদলে বসানো হোক, ওখানে শাড়ি পরিয়ে দিয়ে তো মূলত ওই ঐতিহ্যটাকে বিনষ্ট করা। আলোচনাটি যখন হেফাজতের পক্ষ থেকে দাবি করা হলো তারপরে এসেছে, এবং একই সঙ্গে এখানে আরো অনেকগুলো বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, একটা বাস্তবতা আমাদের মানতে হবে। হেফাজত যারা এদেশে পড়াশোনা করেন কওমি লাইনে, তারা কিন্তু এদেশের সন্তান। আমি মনে করি, আমি যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশে মোট 75,000 হেফাজতীদের মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করছেন ওরা তো এই দেশের সন্তান, কিন্তু বর্তমান যে ওদের শিক্ষা কারিকুলাম, ওখানে কিন্তু এদের ওই শিক্ষাটাকে নিয়ে আমার দেশে কাজে লাগানোর মতো কোনো কার্যকরী পদক্ষেপ বা কর্মপন্থা ওখানে নেই। মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। আবার আমরা একটা শিক্ষা প্রসঙ্গে ঢুকে পড়েছি এবং আমি বলছি কি, উনি মূলত এই শক্তিটাকে কাজে লাগানোর জন্যই ওদের সাথে ওদের শিক্ষা একটা কারিকুলাম দিয়েছেন। এটা কিন্তু কোনোভাবেই মানুষের ভুল বোঝার কোনো কারণ নেই। অর্থাৎ হেফাজতের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক আঁতাত অথবা রাজনৈতিক জোটের কোনো বিষয় এখানে, অথবা হেফাজত যে 13 দফা দাবি করেছে, সেই 13 দফা সম্পর্কে আওয়ামী লীগের সুস্পষ্ট অবস্থান তাহলে কি? যেমন ওই 13 দফার মধ্যে ওরা নারী নীতির একটা বিষয় ছিল, আপনার নিশ্চয় মনে আছে। আমরা নারী নীতির বিরুদ্ধে যখন হেফাজত অবস্থান নিয়েছিল, তখন কিন্তু আমরা সারা বাংলাদেশে ওদের বক্তব্যটা ছিল কি, যে নারী নীতি ইসলাম বিরোধী একটা, ধর্ম বিরোধী একটা কনসেপ্ট। আমরা সারা দেশে একেবারে কোরআন হাদিসের আলোকে যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি যে এটা ইসলাম বিরোধী নয়, বরঞ্চ তারা এই বিষয়গুলো নিয়ে এসে আওয়ামী লীগকে ওই যে কথাটা বললাম বেকায়দায় ফেলার জন্য এটা ব্যবহার করার চেষ্টা করে। আমরা তো দেশের দাবিগুলো মানিনি, যেগুলো যৌক্তিকতা মনে হয়নি সেগুলো আমরা মানিনি। আমার মনে হয় আরও কিছু আলোচনা আমাদের রয়ে গেছে, বিশেষ করে আমরা খানিকটা উত্তরও তো চাই জাতীয় পার্টির কাছ থেকে এবং বিএনপির কাছ থেকেও। ছোট্ট একটা বিরতির সময়ের মধ্যে আমাদের হয়ে গেল, সঙ্গে থাকছেন। জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আমরা ফিরলাম ৭১ সংযোগে। আমরা কথা বলছিলাম ঠিক বিরতির আগে সাম্প্রতিক পরিস্থিতি। এর মধ্যে একজন দর্শক অবশ্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনছি আপনাকে, বলবেন। আমি হাজিগঞ্জ থেকে জহির হোসেন টিপু বলছিলাম। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, দুজন আওয়ামী লীগের এবং বিএনপির নেতাদের আমি প্রশ্ন করছি, বলবেন। প্রশ্নটা হচ্ছে, এরশাদ সাহেব যে জোটে করে না কেন, আপনাদের মাথা ব্যথা হয় কেন?
আবার এই দলে গেলে সরকার, ওই দলে গেলে আমের আসাদ, দুই দলেই এটা করে এবং দুই দলে ওনাকে অপবাদ দেয়। এখন বাংলাদেশের মানুষ আপনাদের দুই দলকে কি মূল্যায়ন করবে? আমার মনে হয় বাংলাদেশের মানুষ আপনাদেরকে সবচেয়ে বড় স্বৈরাচার মনে করে, আমার মনে হচ্ছে। আমরা আপনার মতটা শুনতে পেয়েছি পরিষ্কার একেবারে। আমার মনে হয় অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনি কিছু বলতে চান? আমার বক্তব্য হচ্ছে এই যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আচ্ছা, হ্যাঁ। এবং এই ধর্ম একটি পারলৌকিক ব্যাপার, আর রাষ্ট্র হচ্ছে ইহজাগতিক ব্যাপার। রাষ্ট্র দেশের রাজনীতি, সংস্কৃতি, উপরিকাঠামোগত যা কিছু করুক, এবং মূল নিয়ন্ত্রণকারী মানে শক্তি হচ্ছে অর্থনীতি। এ পর্যন্ত আমাদের এই অঞ্চলে যত পরিবর্তন হয়েছে, সব পরিবর্তনের মূলে ছিল অর্থনৈতিক কারণ। যেমন হিন্দু এক জাতি, মুসলমান এক জাতি, হিন্দুর জন্য একটা আবাস ভূমি চাই, মুসলমানের একটা আবাস ভূমি চাই, এটা কিন্তু ধর্মভিত্তিক ছিল না, মূলত ছিল অর্থনীতি ভিত্তিক। কারণ হিন্দু জমিদার যোদ্ধাররা তারা যেভাবে শোষণ, নিপীড়ন, মানে অত্যাচার করতো সাধারণ মানে কৃষকদের উপরে, তখন কিন্তু তারা আপনার ভেবেছে যে আমাদের একটা আলাদা আবাস ভূমি দরকার। এবং তখন কিন্তু এই যে শিডিউল কাস্ট হিন্দু যারা, মানে নিম্ন শ্রেণী হিন্দু, মানে সেই খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, তারা পাকিস্তানের পক্ষে ছিল। এবং পরবর্তী সময় এই যে একটা পোস্টার বাংলাদেশ স্বাধীন করে দিল, সোনার বাংলা শ্মশান কেন, এখানে 10 আনা, ওখানে 6 আনা, ওখানে 30 টাকা পাটের মন, এখানে 40 টাকা পাটের মন, এখানে 30 টাকা। সহজ করে একটু বলতে পারবেন যে কোন অ্যানালিসিস কি আপনার, যে এখন তার মানে কি ধর্ম কার্ড বলতে আমরা যেটি বুঝি এটা কোনো কাজে লাগবে না? এটা কাজে লাগবে না। এই যে উনরা যতই মহাজোট করুক, মানে বড় জোট করুক, ইসলামী জোট করুক, বা উনরা যতই মানে ধর্মকে কাজে লাগাতে, এটা কোনো কাজে লাগবে না। আগামী নির্বাচন হবে অর্থনৈতিক ভিত্তির উপরে। এই যে দেশে লক্ষ লক্ষ বেকার যুবক, দেশের সমস্ত উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, 6000 কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বন্ধ, স্পিনিং মিল থেকে শুরু করে স্পিনিং মিল, ডাইং মিল, ফিনিশিং মিল, সমস্ত মিলগুলো প্রায় বন্ধ। গার্মেন্টস সেক্টরে ভয়াবহ মানে বিপর্যয় আছে, সেখানে আপনার জুট মিলগুলো চলছে না, এখানে ট্যানারি মিলগুলো চলছে না, এই যে, এবং কর্মসংস্থান হচ্ছে না। শুধু যে উৎপাদনের নামে যে লুটপাটগুলো সারা দেশে চলছে, এই লুটেরা অর্থনীতি মুষ্টিমেয় কিছু লোকের হাতে পকেটে। আপনি বাজারে গিয়ে দেখবেন, বাজারে হয়তো নিজে হাতে করেন না, আপনার মিসেস হয়তো করেন, আপনি বাজারে গিয়ে দেখবেন যে মাছটা আপনি আগে কিনতেন 300 টাকা, এখন তার দাম হলো 2200 টাকা। যে সবজি আপনি আগে কিনতেন 200 টাকায়, সে সবজি এখন 500 টাকা। যে লুঙ্গি আপনি কিনতেন 60 টাকা, সে লুঙ্গির দাম 600 টাকা। যে কাপড় কিনতেন 500 টাকা, তার দাম 700 টাকা। এই বেত্রাঘাত, দ্রব্যমূল্যের এই যে পাগলা ঘোড়া যেটা লাগামহীনভাবে ছুটছে, এর বেত্রাঘাত আগামী নির্বাচনে শাসক গোষ্ঠীর পিছে পড়বে। আমরা এই অর্থনৈতিক ইস্যুটাই আমরা খানিকটা জবাব নেব, তবু আমার জানবো, এবং শুধু এটুকু বলি, এরপরও ধর্ম তো থাকবে, কত ভাগ ভোট ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় আগামী নির্বাচনে ধর্ম ভিত্তিক ভোট হবে না, ভোট হবে অর্থনৈতিক ভিত্তিক। এবং ওনারা যতই জোট করুক, বিএনপির ভোট দেবে মানুষ। এখন আপনি একটা ফ্রি ফেয়ার নির্বাচন দেন, এদেশের 70% অফ আর ভাস্ট মেজরিটি পিপল উইল কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ মানে বিএনপি। বলবেন যে বিএনপি মানে কেন দেবে? একটা পরিবর্তন চায় মানুষ, এই পরিবর্তন চায়, এবং বিএনপির সেই পরিবর্তনের ধারায় জিয়া রহমান থেকে শুরু করে তাদের কিছু কর্মকাণ্ড। আমরা বর্তমান প্রসঙ্গে খানিকটা আবার তাহলে যাই, অনেকগুলো অভিযোগ উত্থাপিত হয়েছে এর মধ্যে, অর্থনৈতিক প্রসঙ্গ এখানে আছে। নিতাইদা যে কথাটি আপনি শুরু করবেন, বলবেন। নিতাইদা যে কথাটি বলছেন যে অর্থনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক কারণেই মানুষ ভোট দিবে, এবং সেটা আওয়ামী লীগকে দিবে। কারণ মানুষ ভুলে যায়নি যে বিএনপি নাম হলে বাংলাদেশের সবচেয়ে, শুধু এশিয়ার অন্যতম বৃহত্তম জোট মিল আদম যে জোট মিল বন্ধ হয়ে গিয়েছিল, এবং আওয়ামী লীগ সরকার আবার নতুন করে পাঠে সেই সম্ভাবনাময় স্বর্ণালী অতীতকে ফিরিয়ে আনার শুধু চেষ্টা করছে না, বর্তমানে কিন্তু অনেক ক্ষেত্রে সফল। আপনি দেখবেন বাংলাদেশের এখন অনেকগুলো জুট মিল ছিল, সেই জুট মিলগুলো এখন পুরোদমে চালু আছে, এবং অনেক জুট মিল এমন অবস্থা যে ওরা প্রোডাকশন ঠিকমতো করতে পারছেন না চাহিদা অনুযায়ী যন্ত্রপাতির অভাবে। অর্থাৎ আমরা সেই হারানো যেটা সোনালী আঁশের শিল্প বলা হতো, সেটাকে ফিরিয়ে নিয়ে আসছি। আর অর্থনীতিতে লুটপাট ছিল বলেই কিন্তু হাওয়া বন্ধের পতন হয়েছিল।
এই অতীত খালি নিজেরা এখন তখন এই কারণে কিন্তু পতন হয়েছে। আর আজকে প্রতিটি ক্ষেত্রে আপনি অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বব্যাংক বাংলাদেশে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে অর্থায়ন প্রত্যাহার করেছিল, সেই বিশ্বব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু বাংলাদেশে এসে অকপটে স্বীকার করেছিলেন যে অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি শুধু সন্তোষজনক নয়, এটা হচ্ছে বিস্ময়কর। আমি মনে করি সেই অর্থনৈতিক সুযোগগুলোর কারণেই আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আর নির্দেশা সামগ্রিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে কথাটি বলছেন, এটা কিন্তু মানুষের কাছে খুব একটা টাচ করছেন না, কারণ উনি একটা সাইড দেখছেন। কিন্তু বাংলাদেশে যে 3 গুণ 4 গুণ সরকারি স্টাফদের বেতন বাড়ানো হয়েছে এবং পাশাপাশি মানুষের যে ক্রয় ক্ষমতা, আগে যখন একটা দ্রব্যমূল্যের দাম 10 টাকা ছিল সেটা এখন 15 টাকা হয়েছে, তখন কিন্তু একজন শ্রমিকের মজুরি ছিল 200 টাকা, এখন কিন্তু 600 টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না। ওদের অর্থনৈতিক প্রবাহটা এত, আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। আমাদের ফ্লোর তো খানিকটা দিতে হবে, বেশ কিছু অভিযোগও ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু দর্শক আবার যোগ দিয়েছেন। আপনার অনুমতি নিয়ে আমরা একটা দর্শকের প্রশ্নটা নিই। অনেক ধন্যবাদ। হ্যালো, বলবেন। হ্যালো হ্যালো, জি জি বলবেন। জি, আমি অ্যাডভোকেট বিকাশ বলছি। আমার একজন প্রিয় স্যার আছেন এখানে, কাজী ফিরোজ স্যার। আচ্ছা, আমি ছোট থেকেই আমি ওনার পলিটিক্স, জাতীয় পার্টি ইত্যাদিতে যখন থেকে বোঝার তখন থেকে আমি ওনাকে যথেষ্ট পরিমাণ অনার করার চেষ্টা করি, ওনার চেয়ারম্যান স্যারকে। এবং পাশাপাশি অন্য যে 2জন স্যার আছেন ওনাদেরকেও আমি ব্যক্তিগতভাবে চিনি এবং সম্মান করি। এখন আমার একটা মনের ভিতরে, আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম, একটা প্রশ্ন আসতেছে। এই দেশের স্বাধীনতা আসছে বঙ্গবন্ধু স্যারের নেতৃত্বে, তারপরে বিভিন্নভাবে ধাপে ধাপে অনেক ঘটনা, অনেক কিছুর পরে আপনার আসলেন আমাদের হোসেন মাহমুদ। হ্যালো হ্যালো, আমার ধারণা কোনোভাবে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি বলতে শুরু করেছিলেন, ফ্লোর তো আপনারই ছিল একটু, এবং এর আগে কিছু অভিযোগ ছিল যে সত্যি সত্যি ধর্মাশ্রয়ী দল নাকি ধর্মকে অবলম্বন করে দলটি আসলে ভিন্ন কিছু চায়। শুনেন, রাজনীতি হচ্ছে কৌশলে খেলা। কৌশলে হেরে গেলে আপনাকে রাজনীতি ময়দান থেকে দূরে থাকতে হবে, দর্শকের গ্যালারিতে বসে থাকতে হবে, যেটা এখন বিএনপি যেটা করতেছেন। আচ্ছা, ওনারা যদি নির্বাচনে আসতো তারা এখন মাঠে থাকতো, দর্শক গ্যালারি থাকতো না। আমরা মনে করি যে এই দেশে 94% মুসলমান, এই বাংলাদেশ, এখানে 94% মানুষ হচ্ছে মুসলমান। ফলে আপনার বিবেচনায় আমার কথা শুনে সেখানে সংখ্যা কার পিছে কত সেটা আমার দেখার ব্যাপার না। এই বিরাট গোষ্ঠীকে বাইরে রেখে রাজনীতি ভোট করা তো দূরের কথা, জোট করা তো দূরের কথা, কিছুই সম্ভব না। আপনি শাহবাগে 4টে মোমবাতি জ্বালাইয়ে যদি মনে করেন যে এরা টক শোতে ভালো করতে পারে। গতকালও রাত্রে দেখছি, বেশি রাত্রে, যে আমি নাম বলতে চাই না, সে একজন কিভাবে ইসলাম ঐক্য জোটের এক নেতাকে, যিনি সঞ্চালক, সেও তাকে অ্যাটাক করলো, উনিও করলো, কিন্তু পারে নাই। এইটা মানুষের এমন সে আঘাত দেবেন না যেখানে তারা আবার গর্জে ওঠে। অতএব এই গোষ্ঠীকে পিছনে রেখে সামনে যাওয়া যাবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করেছেন যে 80 থেকে 82 হাজার কওমি মাদ্রাসা, তারা দীর্ঘদিন, আজকে 200 বছর পূর্বে এই থেকে এইটা একই সিলেবাসে পড়ে আসতেছে। তাদের পড়ালেখা সম্পূর্ণ ভিন্ন ধারা, কিন্তু তার সরকারের কাছে হাত পাতে না, তাদের সেখানে কি করছেন, তাদের দাওয়াই হাদিস একটি দিয়েছেন, তাদের দীর্ঘদিনের একটা দাবি দেওয়া ছিল। আমাদের মাওলানা হাটহাজারী হুজুর মাওলানা আল্লামা শফির নেতৃত্বে একটি কমিটি হয়েছিল। তারা অনেকগুলো দাবি দেওয়ার মধ্যে দাওয়াই হাদিসকে এমএ মর্যাদা দিতে তাদের একটা দাবি ছিল, সেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এটা তারা খুশি হয়েছে যে আমরা অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি, আমাদের ন্যায়সঙ্গত দাবি, এবার মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করেছেন। তার তো এই নয় যে তারা রাজনীতি ঢুকছেন, আওয়ামী লীগে ঢুকছেন বা আওয়ামী লীগ তাদেরকে নিছে, এইটা কোন কথা না। আমরা শুধু একটি কথা বলতে চাই যে এই দেশে, ভারতবর্ষে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র,
যেটাকে আমরা বেশি প্রতিদিন সকাল বিকাল যাতে উদাহরণ দেই যে ভারতবর্ষ রোল মডেল গণতন্ত্রের, সেইখানে কিন্তু মোদী সাহেব ক্ষমতায়, কট্টরপন্থী হিন্দু নেতা বিজেপি। একটি কথা মনে রাখতে হবে, উত্তরপ্রদেশে গরু খাওয়া নিষেধ, গরু পালা মানে জবাই করা নিষেধ, সবকিছু নিষেধ করে দিছে। সেখানে কিন্তু বিজেপি ক্ষমতা আসছে ওভারঅল মেজরিটি নিয়ে, ওই কথা বলে যে আমরা গরু খাওয়া বন্ধ করে দেবো। অতএব আমাদের দেশে ওইটা নাই। ধর্ম যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু আমরা একটি বড় গোষ্ঠীকে বাইরে রেখে আপনি ভোট জোট কিছু করতে পারবেন না। আমরা জাতীয় পার্টি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী 2 বছর পরে যে নির্বাচন, সেই নির্বাচন আমরা মনে করি যে জোটগুলোকে নিয়ে আমরা একত্রিত হচ্ছি, এর বাইরেও অনেক জোট আসবে। যারা বিভিন্ন জায়গায় এখনো আছেন তারা আমাদের এই পতাকার তলে আসবে এবং আমরা একটা ভালো নির্বাচন জোট করতে পারবো এবং এরশাদের নেতৃত্বে এটা হবে, এটা সম্ভব না। আমরা শুনলাম, কিন্তু যে প্রসঙ্গটি আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা খানিক আগে শুনেছি যে এটি জাতীয় পার্টি কেবল ভোটের রাজনীতি করবার জন্যই করছে। এটি জাতীয় পার্টি আসলে কোনো আমাদের কাজটা হচ্ছে, আমরা তো সবসময় দেখছেন যখন ক্ষমতায় ছিলাম রাষ্ট্রধর্ম ইসলাম আমরা করেছি, যখন আমরা ক্ষমতা ছিলাম শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছি, মসজিদ মন্দিরের আমরা পানির বিল বাতিল করেছি। তো এইগুলো আমরা করেছি, এটা তো অস্বীকার কিছু নাই, সংবিধানে এখনো আছে, আমরা ওখান থেকে সরে আসতে পারি নাই, আমরা সেইখানে আছি। এবং আমরা মনে করি যে যারা এই পথে আছে, ইসলামিক ভাবধারার মূল্যবোধ যারা বিশ্বাস করে, তারা আমাদের সাথে থাকবে। এখন বাংলাদেশে যে জঙ্গিবাদের যে উত্থান জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এইগুলো এই ইংরেজি স্কুলের ছেলেমেয়েরা যত জঙ্গি ধরা পড়ছে মারছেন, খুঁজে দেখেন, শিশু তো ইংরেজি স্কুলে মাদ্রাসায় পড়ে, শিশু জঙ্গি মরছে, মেয়ের লোকেও মরছে জঙ্গিয়া, তারা মাদ্রাসা মতকে পড়ে নাই। আপনারা শুনেন, একজনে পড়ে নাই, সমস্ত ইংলিশ স্কুলের ছেলে মেয়েরা এই পথে গেছে, ইয়েবাখকরা এই পথে গেছে, কোন মাদ্রাসার ছেলে মেয়েরা এখানে যায় নাই। মাদ্রাসায় যারা পড়ে তারা ইয়েবা খায় না, তাদের রক্ত 100% কারেক্ট। আর আপনি বড় একটা ইংরেজি স্কুলের ছেলেদের রক্ত নিয়ে যান, ওর মধ্যে ইয়েবা মিশ্রিত পাবেন, ফেন্সিডিল পাবেন, মদ পাবেন, গাঁজা পাবেন, কিন্তু মাদ্রাসা এগুলো হয় না। তারা একটা আদর্শ নিয়ে লেখাপড়া করে, ওদেরকে তাদের ছোট বানানোর কোনো স্কোপ নাই এদেশে না। কিন্তু ছোট বড় বিষয় যখন আপনি তাকে রাজনীতিতে টেনে আনবেন এবং রাজনীতিতে টেনে আনবেন, রাজনীতি করার অধিকার আছে এই দেশে। সে 18 বছর বয়স হলে সে ভোটাধিকার পাবে, এরপরে সে ভোট দিতে পারবে, তারপর সে দাঁড়াইতে পারবে। 25 বছর বয়স হইলে তো সে দাঁড়াইতে পারবে। তা আপনি একটা গণতন্ত্র দেশ, তাকে আপনি গণতন্ত্র দেবেন না? আপনি সাংবাদিক দুনিয়াদারি করতে পারবেন, আর মাদ্রাসায় পড়লে কিছু করতে পারবেন না। হুজুরা খালি মাথায় পাগড়ি করবে, ওই পাগড়ি যদি মাজা একবার বাঁধে তাহলে খবর আছে। আপনারা এইটাকে আনতে দিয়েন না, এইটাকে আমরা করেন না। আপনারা আপনাদের লাইনে থাকেন, যার যার লাইন তাকে করতে দেন, কিন্তু কারোর সাহায্য চাই নাই। আপনারা ডাক দিয়ে 5000 লোক আনতে পারেন না খিচুড়ি খাওয়াইয়া। আমি নিজে সাক্ষিত, আমার কাছে তো কথা বলে লাভ নাই। পানি খিচুড়ি 20,000 প্যাকেট খিচুড়ি আসা হইলো এক জায়গা থেকে। এই দিয়ে আমরা শাহবাগে একটা মেলা মিলাইলাম, মোমবাতি জ্বালাইলাম। মৌলানা শফিকে কেউ দেয় নাই, ডাক দিছিল। ঢাকা শহরে 10 লক্ষ লোক আসলো, 10 টাকা খরচা হয় নাই। বুঝতে হবে কার কত শক্তি আছে। এটা ইমানের জোর, এটা টাকার জোর না। আপনি দেন না 20 কোটি টাকা একটা দলকে, বড় দুটো দলকে, যে 20 কোটি টাকা দেবো 10 লক্ষ লোক আনুক, পারবে না। ওটা বঙ্গবন্ধু পারছিলেন, কারণ তখন একটা ছিল যে মানুষ স্বাধীনতা চায়, তারা একা ডাকে 10 লক্ষ লোক চলে এসলো, রামরাজ করছে। আর এটা একমাত্র মানুষ ছবি করছে। যাবতীয় পরিস্থিতি কিন্তু 71 সালের আগে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি কিন্তু বহুবার হয়েছে, এবং প্রত্যেকবার যে জায়গাটাতে আমরা এখন আবার আসি, সরল প্রশ্ন হচ্ছে যে জঙ্গিবাদের কোনো সংযোগ নেই। আমেরিকা তারা জঙ্গিবাদ সৃষ্টি করলো প্রথম, কোথায় করলো? আফগানিস্তানে। যখন রাশিয়া আফগানিস্তান দখল করলো, তখন তারা তালেবান সৃষ্টি করে রাশিয়ান দখল থেকে খেদাইলো। এই তো শুরু হলো জঙ্গিবাদের উত্থান। এখানে তালেবান, তারপরে ইরাকে তারা বললো সাদ্দামকে হটাইতে হবে, বিধ্বংসী আছে। সাদ্দামকে অনেক কিছুই পারলো না, তাকে মারলো।
কিন্তু ওখানে দেখেন আল কায়দা সৃষ্টি করে দিল। আইলো সিরিয়া, আসাদকে সহায়তা পারতেছে না যেহেতু রাশিয়ার পিছনে আছে, এইভাবে তারা বোকো হারাম তারা সৃষ্টি করছে, সমস্ত জায়গায় আমেরিকা সৃষ্টি করছে। এখানে মুসলমানদের দোষ দিয়ে লাভ কি? খ্রিস্টান এবং ইহুদিরা এইগুলো সৃষ্টি করে মুসলমানদের উপরে, এগুলো ঠিক না, মুসলমানদের উপর করা ঠিক না। না, কিন্তু মুসলমানদের উপরে কেউ করছে না। আমি বলছি মুসলমানদেরকে যখন সকলে মিলে আমরা ব্যবহার করব, হ্যাঁ, এই শব্দটি যখন ব্যবহার করব তখন হচ্ছে সংকট তৈরি হয়। আপনি কি চেয়ারম্যানদের ব্যবহার করতেছেন, আপনি যতগুলো দলকে ব্যবহার করতেছেন, বামপন্থী দক্ষিণপন্থী, এইটা সাংবাদিকদের মধ্যে 4 গ্রুপ, তার মধ্যে 2 গ্রুপ তো 2 দল, ইউনিভার্সিটির মাস্টারদের মধ্যে 2 গ্রুপ, ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল লাল দল। সব দেখাবে আপনি মাদ্রাসা তারা পড়ে না, তারা দেশের নাগরিক না, আমরা বলছি বিভিন্ন দলে যেতে পারে। রাষ্ট্রের কথা বলছি আমরা, রাষ্ট্র, হ্যাঁ রাষ্ট্র বলেন, এবং রাষ্ট্র এবং একটি রাষ্ট্র, সেখানে সব ধরনের ধর্ম থাকবে, সব ধরনের দল যেমন থাকবে, মত থাকবে, সবই থাকবে। যখন আপনি একটি ধর্মের দলকে রাজনীতিতে, আমাদের দলে হিন্দু আছে না, বিএনপির হিন্দু আছে না, ঠিক আছে, তাহলে আপনি আপনাদের বক্তব্য গোষ্ঠীতে বড়, তাদেরকে আমাদের এখন তো আমাদের দলে তো একটা বড় দল, রাজনৈতিক দল, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, এখন আমরা এখন সংসদের প্রধান বিরোধী দল, কেমন? আমরা তো এই পর্যন্ত প্রত্যেকটি একমাত্র না, আমরা স্বতন্ত্র আছে, তারা মানে স্বতন্ত্র আওয়ামী লীগে চলে গেছে একমাত্র বিরোধী দল। হ্যাঁ, তা এখন বাইরে ওরা আছে দল। এখন তারা যেটা, আমরা তো যাদেরকে নিব, তারা আমাদের সাথে তো হিন্দু লীগও আছে, এটা মনে করতে হবে, হিন্দু লীগ কিন্তু আমাদের সাথে আছে। এখন আমরা যাদেরকে রিক্রুট করতেছি, মানে সরি আমাদের সাথে আমরা এই যে জোট করতেছি, এরা সবাই কিন্তু এখন এই দলগুলোকে আমরা করতেছি। এর আগে ওনারা 22 দল করছে, তার মধ্যে আপনি দেখেন যে কতগুলো দল কারা গেছে। এরশাদ সাহেব কাউকে নিতে গেলে আপনাদের হঠাৎ দিয়ে যে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় গেল কিনা, আবার রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করলো কিনা, এটা তো কইরেই ফেলেছি। সংবিধান থেকে আমরা যা করছি কেউ সইতে পারবেন না, যতই কাটাছেড়া করেন, চেষ্টা তদবির করেন, মোমবাতি জ্বালান আর আগরবাতি জ্বালান, রাষ্ট্রীয় ধর্ম সংবিধান থেকে কেউ সইতে পারবে, ইসলাম থাকবেই। আমার মনে হয় আমরা আরেকটি ছোট্ট আলোচনা একটু করি। আপনার মত ডেফিনেটলি আপনি জোরালোভাবেই উপস্থাপন করবেন, সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতি। আবার আমরা ফিরলাম ৭১-এর সংবাদ সংযোগে, ৭১ সংযোগে আমরা আবার ফিরলাম আমাদের আলোচনায়। আমরা মনে হয় আমরা ঠিক যাই, আমাদের আরও এক দফা আলোচনা এর মধ্যে হয়ে গেছে মূলত বিরতির খানিকটা রেস্ট যদি আমরা টেনে আনতে চাই অন এয়ারে। আমিরুল ইসলাম, আপনার কাছে না হয় আবার ফিরি। তাহলে দিন শেষে তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের রাজনীতির সমীকরণগুলো তাহলে এরকমই থাকবে যে ধর্ম একটা বড় কার্ড হবে এবং তাকে ঘিরেই আমাদের যাবতীয় না, এটা কর্মসূচি নির্ধারিত এবং অনাকাঙ্ক্ষিত হলেও বাস্তবতা হচ্ছে কি আমাদের দেশের রাজনীতিতে এবং বিশেষ করে ভোটের রাজনীতি ধর্মকে আমি যে কথাটা আগে বলেছি, পাকিস্তান আমল থেকে বারবার টেনে আনা হয়েছে। এখানে কখনো কখনো কেউ সাফল্য পেয়েছে, কখনো কখনো পায়নি। স্বাধীনতার পরে 2001 সালেও যেমন আমরা দেখেছি যে এই ধর্মকে ব্যবহার করে বারবার, আপনি দেখেন বারবারই একেবারে আওয়ামী লীগের 49 সালে প্রতিষ্ঠার পর থেকে বারবার আওয়ামী লীগকে ধর্মবিরোধী দল হিসাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে এবং এখনো কিন্তু সেই প্রচেষ্টা আছে। তাই বলে কিন্তু আওয়ামী লীগ তাদের কাছে হার মানছে না। আওয়ামী লীগ ধর্মের প্রকৃত ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে আমরা এটা আশ্বস্ত করতে চাচ্ছি যে আসলে আমরা ধর্মের বিরুদ্ধে নই। তার মানে তাহলে আমরা তার পক্ষে বা কার বিরুদ্ধে? আমরা হচ্ছে সেই নীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি, যেমন ফিরোজ ভাই যেটা বললেন যে ওনারা রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, আমরা কিন্তু সেটা মনে করি না। কারণ আমরা মনে করি রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, রাষ্ট্র কখনো ধর্ম পালন করে না। হ্যাঁ, পৃথিবীর কখনো কোন রাষ্ট্র ধর্ম অবস্থানটা বুঝতে চাইছি। আমাদের বক্তব্য হচ্ছে কি, আমরা মানুষকে এটা বোঝাতে চাই যে আমরা ধর্মকে কোনো রাজনৈতিক স্বার্থের জন্য ব্যবহার করতে চায় না। যে যার যার ধর্ম পালন করবে, রাজনীতি আবর্তিত হবে দেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধির কাজে, এবং সেটা আমরা করে যাবো। আশা করি সেটা যদি মানুষ গ্রহণ করে, আবার আমাদেরকে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি একটা কথা বলতে চাই যে বিএনপি তার ঘোষণাপত্রে
গঠনতন্ত্রে সেখানে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এই কথাটা বলা আছে যে আমরা ধর্মীয় মানে সমস্ত ধর্মের একটা মানে মূল্যবোধ আছে, ভ্যালুজ আছে, সেই ভ্যালুজটা আমরা বিশ্বাস করি। যেমন 16 শতকে ইউরোপে রেনেসাঁ আন্দোলনের সময় প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক ধর্মযাজকেরা তার ধর্মের স্পিরিচুয়াল পাওয়ার যেটা সেটা কিন্তু কাজে লাগিয়েছে। তা আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, কিন্তু বেসিক্যালি আমরা মনে করি যে মানে অর্থনীতি হচ্ছে মূল কথা। যেমন কৃষক তার জমিতে স্বল্প মূল্যে সার চায়, বিনামূল্যে পানি চায়, এটা কৃষকের গণতন্ত্র। আজকে ভূমিহীন কৃষক জমি চায়, তার গণতন্ত্র। বেকার যুবক চাকরি চায়, এটা তার গণতন্ত্র। তো যে সমাজ এগুলোকে নিশ্চিত করতে পারবে সেটা হলো গণতান্ত্রিক সমাজ। আগামী নির্বাচন, এক মিনিট বলছি, আগামী নির্বাচন হবে জনগণের সামনে এই সরকারের সফলতা ব্যর্থতা এবং আমার রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচির সামনে এইটাই মানুষ দেখবে। এবং আগামী নির্বাচন একটি গণতান্ত্রিক নির্বাচন হওয়া উচিত। সেই দিকে সবার মনোনিবেশ না করে এই যে যে এ জোট ও জোট ইসলামী দলটা, এটা লাভ হবে না, এটা লাভ হবে না, এটা ব্যর্থ মানে সময়ে পরিণত হবে। ফিরোজ ভাই অনেক অনেক ধন্যবাদ। আমরা মনে হয় পুরো শো জুড়ে আমরা চেষ্টা করেছি অবস্থান বুঝবার, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত জনতার, সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের। সঙ্গে থাকছেন ৭১।